দেখো এইচএসসির জন্য তুমি যদি বলো অ্যালকেনের প্রস্তুতির মধ্য থেকে কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট চারটা বিক্রিয়া অ্যালকেনের প্রস্তুতি থেকে অবশ্যই করতে হবে। একটা হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া, আর গ্রিগনার বিকারকের সাথে রিঅ্যাকশন দিয়ে বিক্রিয়া। বাকিটুকু তুমি এমসিকিউ এর জন্য পড়লে পড়তে পারো। যেমন এখানে একটু খেয়াল করো যে পেট্রো সংশ্লেষণের ক্ষেত্রে কত টেম্পারেচার লাগে এবং কত প্রেসার লাগে এবং কি প্রভাবক লাগে, এটা একটুখানি মনে রাখবে শুধু। এবার দেখো এইটা ইম্পর্টেন্ট আছে, অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন পাবো। দেখো অ্যালকেনের দ্বিবন্ধন আছে, অ্যালকাইনের ত্রিবন্ধন আছে। তা এর আগে আমরা কিন্তু পড়ছি দ্বিবন্ধন ত্রিবন্ধন ভাঙতে গেলে আমার সেখানে হাইড্রোজেন সংযোগ করতে হবে। বেনজিনে আমরা এটা পড়ছি, সেখানে কি করতে হবে আমাদের হাইড্রোজেন সংযোগ করতে হবে। হাইড্রোজেন সংযোজনের জন্য আমার প্রভাবক হিসেবে এখানে ব্যবহার করা হবে নিকেল, টেম্পারেচার 180°C তাপমাত্রা। যখন তোমার অ্যালকিন আসবে, অ্যালকিনে কি থাকে, একটা দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে, তাহলে এখানে একটা ভাঙতে গেলে তোমার একটা হাইড্রোজেন লাগবে, কিন্তু যদি তোমার একটা অ্যালকাইন হয় তোমার তো এখানে দুইটা বন্ধন ভাঙতে হবে, সেজন্য সেখানে তোমার দুইটা হাইড্রোজেন লাগবে। সেখানে কি হবে, দুইটা হাইড্রোজেন লাগবে। তাহলে এই ভাঙার কৌশল তো এর আগেও আমরা শিখছি। এখান থেকে যদি আমরা ভাঙি, এখানে আমার একটা ইলেকট্রন, এখানে আরেকটা ইলেকট্রন তৈরি হবে। আর হাইড্রোজেনটাকে ভাঙলে আমরা এখানে হাইড্রোজেন যুক্ত করবো, এখানে হাইড্রোজেন যুক্ত করবো। দেখো আর সিএইচ টু বন্ড আর সিএইচ টু এর পাশে তাই আছে, আর সিএইচ টু বন্ড সিএইচ টু আর। সেম ভাবে তুমি যখন অ্যালকাইনের কথা বলবা, ট্রিপল বন্ড যখন থাকবে, ট্রিপল বন্ড যখন থাকবে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে একটা ভাঙবে, একটা ভাঙলে এখানে একটা এইচ আসবে, এখানে একটা এইচ আসবে, তারপরে আরেকটা বন্ধন ভেঙে যাবে, তার একটা বন্ধন ভাঙলে আরেকটা এইচ আসবে, আরেকটা এইচ আসবে, তখন সিএইচ থ্রি সিএইচ টু আর সিএইচ থ্রি আসবে, তখন এটা আসবে। এটা কিন্তু বিক্রিয়াটা ইম্পর্টেন্ট আছে যে অ্যালকিন অ্যালকাইন থেকে কিভাবে তুমি অ্যালকেন পাবা, রিটেনের জন্য না, এটা মেইনলি তোমার এমসিকিউ তে লাগবে, এমসিকিউ এর জন্য এটা পড়তে হবে। দেন দেখো এটা ইম্পর্টেন্ট যে অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়া দ্বারা, উডস বিক্রিয়া, দেখো উডস ফিটিক বিক্রিয়া আমরা পড়ছিলাম কি, একটা বিক্রিয়া পড়ছিলাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, আমি আবারও একটু মনে করাই দিই এটা যেন ভুল না হয়। উডস ফিটিক বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া দ্বারা আমরা কি পাই, উডস ফিটিক বিক্রিয়া দ্বারা কিন্তু আমরা টলুইন পাই। কিন্তু যদি বলা হয় উডস বিক্রিয়া, তখন সেটা হয়ে যাবে আমার অ্যালকেন। তাহলে উডস বিক্রিয়ায় আমরা কি পাবো, উডস বিক্রিয়ায় আমরা অ্যালকেন পাবো, উডস বিক্রিয়ায় আমরা অ্যালকেন পাবো। এই উডস বিক্রিয়ায় স্পেশালি দুইটা অ্যালকাইল হ্যালাইড নিতে হয়, উডস বিক্রিয়ায় দুইটা অ্যালকাইল হ্যালাইড নিতে হয়। এই দুইটা অ্যালকাইল হ্যালাইড কখনো তোমার একই ধরনের হতে পারে, আবার ভিন্ন ধরনেরও হতে পারে। দেখো এইখানে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিফ্লাক্স পদ্ধতি। এখানে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়। যেহেতু আমরা বললাম দুইটা অ্যালকেন হ্যালাইড নিব, দুইটা অ্যালকেন হ্যালাইড নিলে কার্বন সংখ্যা তোমার দ্বিগুণ হয়ে যাচ্ছে না, যেমন এখানে দেখো অ্যালকেন হ্যালাইড, এ পাশে অ্যালকেন হ্যালাইড দুইটা, তাহলে এই আর আর এ আর এটা মিলে আমার এখানে এটা হয়ে যাবে। এটাই হচ্ছে উৎস বিক্রিয়ার জন্য। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শুষ্ক ইথার ব্যবহার করতে হয়। কেন শুষ্ক ইথার ব্যবহার করতে হয় এটা ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেনের জন্য। কেন শুষ্ক ইথার এখানে আমরা ইউজ করব। দেখো উৎস বিক্রিয়াটি, এই কথাটা কিন্তু এর আগেও আমরা পড়ছি অ্যালকাইলেশন অ্যাসাইলেশন। কেন তাহলে আমরা ড্রাই ইথার ব্যবহার করব, তাহলে এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি এখানে শুষ্ক ইথারের পরিবর্তে তুমি যদি ভেজা ইথার প্রবেশ করাতে বা জলীয় সোডিয়াম প্রবেশ, জলীয় সোডিয়াম, এই ধাতব সোডিয়ামের সাথে যদি তুমি জলীয় কোনো অ্যালকাইল হ্যালাইড নিতে, তখন কিন্তু আমার অ্যালকেনটা উৎপন্ন হতো না। কেন, দেখো সোডিয়াম ধাতু অনেক সক্রিয় ধাতু, তাহলে বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে এরা সোডিয়াম অক্সাইড তৈরি করে। এই এমসিকিউটা কিন্তু ইম্পর্টেন্ট যে সোডিয়াম ধাতু বাতাসের অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম অক্সাইড তৈরি করবে। এইটা পরবর্তীতে জলীয় বাষ্প পানির সংস্পর্শে এসে সোডিয়াম হাইড্রোক্সাইডে পানি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, সাথে অনেক বেশি টেম্পারেচার তৈরি করে। আচ্ছা এই সেই বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে। তাহলে এই সোডিয়ামটাকে আমি চাচ্ছি না বাতাসের সংস্পর্শে নিয়ে আসতে অথবা পানির সংস্পর্শে নিয়ে আসতে, সেজন্য আমাদের এমন কিছু একটা নিতে হবে যেন এই সোডিয়ামটা বাতাস এবং পানির সংস্পর্শ না পায়। তুমি যদি এখানে ড্রাই ইথার না নিয়ে যদি জলীয় ইথার নিতে, তাহলে ওখানে তো পানির সংস্পর্শ থাকতো। এই জন্য এমন কোনো মাধ্যম নিতে হয় যেন এই সোডিয়ামটা আর বিক্রিয়া না করতে পারে তার সাথে, সেজন্য ইথার নেওয়া হয়। আমরা ইথারে দেখবো, ইথার হচ্ছে সব থেকে জৈব রসায়নের মধ্যে সব থেকে নিষ্ক্রিয়, সব থেকে নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে আমরা উৎস বিক্রিয়ায় মাধ্যম ও দ্রাবক রূপে ব্যবহার করে রাখি।
এমসিকিউতে আসবে যে মাধ্যম রূপে এবং দ্রব্য গ্রুপে কাকে ব্যবহার করতে পারি, আমরা এখানে শুষ্ক ইথারকে ব্যবহার করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, খুব সিম্পল, শুধু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি প্রভাবক ব্যবহার করা হয় এটা মুখস্থ করতে হবে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় জিঙ্ক অ্যামালগাম বা জিঙ্ক মার্কারি আর গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রাখবে এখানে খুব সিম্পল, এই জায়গাগুলোতে এই কার্বনিল কম্পাউন্ডটা বা সিও মূলকটা সরাসরি মিথিলিন মূলকে কনভার্ট হবে, মিথিলিন মূলকে কনভার্ট হবে। এটাই হচ্ছে আমার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো সিও মূলকটা যদি তোমার CH2 তে কনভার্ট হয় তাহলে এখান থেকে কি আসতেছে, অ্যালকেন আসতেছে না? উভয় পাশে যাই হোক, এখান থেকে তুমি যদি সিও মূলকটা কনভার্ট করো CH2 তে, তখন কি পাবো, CH2H CH3 তখন হবে যাবে ইথান, ইথান হবে। প্রোপানন থেকেও সেম জিনিস, তার মানে এখানে বুঝলাম সেম কার্বন সেম প্রোডাক্ট পাচ্ছি আমরা। তাহলে এখানে শুধু মনে রাখতে হবে কি এই প্রভাবকটা কি, এটা একটু মনে রাখবা। এই যে দেখো কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক, কোন বিক্রিয়ায় তোমার অ্যালডিহাইড মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হচ্ছে, উডস বিক্রিয়া, এটা আমরা দেখলাম না। কিলিমেনসন বিজারণ বিক্রিয়া, উডস বিক্রিয়া বলতেছি কেন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকাইল অ্যালকেন প্রস্তুতির দুইটা বিক্রিয়া লিখো। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতির দুইটা বিক্রিয়া তো অলরেডি শেখা শেষ, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আর একটা তুমি যদি কোপ বিক্রিয়া দিতে চাও দিতে পারো, কোপ বিক্রিয়া দিতে চাইলে দিতে পারো। অথবা এখানে নতুন আরেকটা পদ্ধতি বলছে দেখো, এটা তুমি চাইলে একটু দেখতে পারো, কার্বন শিকল স্থির বা সংরক্ষণ পদ্ধতি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে PCl5 দ্বারা বিক্রিয়া করলে, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডকে যদি PCl5 দ্বারা বিক্রিয়া করানো হয় তখন সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, দেখো CH3 CH2 COCl। একটু পুরোটাই বুঝতে হবে। যখন প্রথমে কি বলছে, তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন বানাতে হবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাকে অ্যালকেন বানাতে হবে। একটা জিনিস মনে রাখতে পারো যে অ্যালডিহাইডকে যদি আমরা বিজারণ করি, মানে অ্যালডিহাইড নিয়ে আসতে পারি, অ্যালডিহাইডে কি থাকে, সিও মূলক থাকে না, তাহলে সিও মূলকটাকে আমি মিথিলিন মূলকে কনভার্ট করতে পারি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা। তাহলে আমরা চেষ্টা করব কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে অ্যালডিহাইডে কনভার্ট করা। কিভাবে করতে পারি, এই কার্বক্সিলিক অ্যাসিড সেটাকে তুমি যদি PCl5 এর সংস্পর্শে নিয়ে আসো বা PCl5 এর সাথে বিক্রিয়া করাও, তাহলে সেখান থেকে কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্লোরাইড লবণ তৈরি হবে। এই যে OH এ বের হয়ে যাবে আর এখানে Cl আসবে। পরে এটাকে তুমি যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট রোজেনমুন বিজারণ বিক্রিয়া নাও, রোজেনমুন বিজারণ বিক্রিয়া প্রভাবক একটু মনে রাখতে হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এখানে তোমার বেরিয়াম সালফেট প্রভাবক বিশ হিসেবে কাজ করে, আমরা অ্যালডিহাইড টপিকে পাবো এটা। তো সেই অ্যালডিহাইডটা শেষে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দিয়ে তুমি এখানে অ্যালকেন পেয়ে যাবে। ইম্পর্টেন্ট না কিন্তু এটা ইম্পর্টেন্ট। গ্রিনেড বিকারক থেকে কিভাবে পাওয়া যাবে, সরাসরি পানি নিলে। এটা কিন্তু মুখস্থ করা কঠিন নাই, আমরা আগেও শিখছি না, ম্যাগনেসিয়াম প্লাস এই হাইড্রোজেন প্লাস ওএইচ নেগেটিভ আর পজিটিভ, ম্যাগনেসিয়াম হ্যালাইড টু নেগেটিভ, কি বলতেছে এখানে, এটা নেগেটিভ আর ম্যাগনেসিয়াম হলো পজিটিভ, তাহলে এই নেগেটিভ আর এই হাইড্রোজেন, তাহলে এই আর এইচ আসতেছে আর এমজি ওএইচ এক্স আসতেছে। এবার আসো রিঅ্যাকশন অফ অ্যালকেন। অ্যালকেনের বিক্রিয়া করতে গেলে তোমাকে দুইটা করতে হবে, তার আগে দেখো এইটা খেয়াল করো, মোটর ইঞ্জিন ও চুল্লিতে দহন করে অ্যালকেন জারিত হয়, এইখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই যে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা মনে রাখবা পূর্ণ দহনের জন্য। অসম্পূর্ণ বা আংশিক দহন করলে সেখানে কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে না, সেখানে তোমার কার্বন মনোক্সাইড তৈরি হবে। তারপরে দেখো বোতল গ্যাসে কি কি থাকে, মোটর জ্বালানিতে কি কি থাকে, এগুলো একটু মুখস্থ করবা। এরোপ্লেনে কেরোসিন থাকে। এইখানে দহন বিক্রিয়া হয়, তাহলে দহন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে, কিন্তু তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড। এইখানে একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে অক্টেন নাম্বার। দেখো এরকম যদি একটা কোশ্চেনে বলে অক্টেন নাম্বার 90 বলতে কি বুঝো, সিম্পল কয়েকটা কথা মনে রাখবা। অক্টেন নাম্বার 19, অক্টেন তৈরি হয় মূলত তোমার আইসো অক্টেন প্লাস এন হেপ্টেন দিয়ে, আইসো অক্টেন প্লাস এন হেপ্টেন দিয়ে। এই যে নামকরণটা দেখতে পাচ্ছ অক্টেন নাম্বার 19, এই যে নামকরণ তুমি দেখতে পাচ্ছ, এই নামকরণটা কিসের বেসিসে হয়, এই নামকরণটা মূলত তোমার হবে এই যে আইসো অক্টেনের পার্সেন্টেজের উপর ভিত্তি করে।
তাহলে এখানে দেখো বলছে অক্টেন নাম্বার 90, তার মানে এখানে বুঝতে হবে আইসো অক্টেন আছে 90%, বাকি 10% থাকে এনএফটেন। এটা একটু মনে রাখতে হবে। বিশুদ্ধ আইসো অক্টেন 100 ধরা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অক্টেনে গেল। আর অ্যালকেনের বিক্রিয়া যদি আমরা বলি, তাহলে মেইনলি তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো, আর সূর্যালোকের উপস্থিতিতে একটা বিক্রিয়া হয়ে থাকে সেটা মৃদু সূর্যালোক, আর একটা কি প্রকাশ সূর্যালোক। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, যাই হোক, এখানে দেখো কার্বন মনোক্সাইড তৈরি হবে। অ্যালকেনের পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড তৈরি হবে। এই যে অসম্পূর্ণ দহন কার্বন ডাইঅক্সাইড, অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড, আর পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা একটু মনে রাখবা, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যে বিক্রিয়ার কথা বলতেছিলাম সেটা তো এখানে নাই, আমি একটু বলি। সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের, মূলত একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি তোমার মৃদু সূর্যালোক থাকে, যদি আমার কোনো কারণে মৃদু সূর্যালোক থাকে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। এটা এসএসসি তে আমরা মূলত করছি। মিথেন, মিথেনকে আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিব, এখানে আমার সূর্যালোক আছে, সূর্যালোক বলতে এইচ নিয়ে বলবো। তাহলে প্রথমে এখানে আমার কি আসবে? মিথাইল ক্লোরাইড আসবে। একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, আর HCl বের হয়ে চলে যাবে। এরপরে যে মিথাইল ক্লোরাইড আসছে, সেই মিথাইল ক্লোরাইডের সাথে আমরা আবার আরেকটা ক্লোরিনের বিক্রিয়া করব সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে আরেকটা ক্লোরিন আরেকটা হাইড্রোজেন নিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে সেখান থেকে আমরা CH2 Cl2 পাবো, আর আরেকটা HCl পাবো। এই যে CH2 Cl2 পাইলাম, এটার সাথে আমরা আবার ক্লোরিন দিব। যতক্ষণ পর্যন্ত আমার হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রিঅ্যাকশন করতে থাকবো। এই যে CH3, এটাকে আমরা কি বলি? ক্লোরোফর্ম। এই যে ক্লোরোফর্ম আসছে, সেই ক্লোরোফর্মের সাথে তুমি যদি আবারও ক্লোরিন বিক্রিয়া করাও, তাহলে আলটিমেটলি দেখো কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন এটা উৎপন্ন হয়েছে, যেটা কি মিথেন থেকে তৈরি হয়েছে। এখন এটা যদি তোমার মৃদু সূর্যালোক না হয়ে প্রখর সূর্যালোক হতো, মৃদু সূর্যালোক না হয়ে যদি এটা তোমার প্রখর সূর্যালোক হতো, তখন কি হতো? প্রখর সূর্যালোকের ক্ষেত্রে দেখো, প্রখর সূর্যালোকের ক্ষেত্রে আমি ধরলাম এখানে মিথেন আর আছে ক্লোরিন। যেখানে আগে আমাদের এইচ নিউ ছিল, সেখানে আমার আছে হচ্ছে প্রখর সূর্যালোক। তাহলে ডিরেক্টলি একটা স্টেপস CCl4 পেয়ে যাবা, চারটা স্টেপস দেওয়ার দরকার নাই। আপাতত এতটুকুই অ্যালকেন থেকে জানলেই হচ্ছে। এবার আসে অ্যালকিন। প্রথমত আমরা যদি অ্যালকেনের কথা বলি, তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n। এটা আমরা সবাই জানি। CnH2n এটা কেমন? অসম্পৃক্ত, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সাধারণত তাদেরকে আমরা অসম্পৃক্ত বলে থাকি। এদেরকে অলিফিন যৌগ বলা হয়। এদেরকে অলিফিন যৌগ বলা হয়। অলিফিন মানে কি? তেল উৎপাদনকারী। অলিফিন মানে হচ্ছে তেল উৎপাদনকারী। অ্যালকেন গ্রুপের অর্ধেক সদস্য থেকে আমরা তেল পাই বলে এদেরকে আমরা অলিফিনও বলতে পারি। দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক প্রথম কে আছে? কার্বনের মূলক যে অ্যালডিহাইড ও কিটোন আছে। দ্বিবন্ধনযুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক, প্রথম কার্যকরী মূলক কোনটা? একদম সবার প্রথমে কি পড়বো আমরা? অ্যালকিন পড়বো। দ্বিবন্ধনযুক্ত প্রথম কার্যকরী মূলক হচ্ছে অ্যালকিন। এরপরে বাদ বাকিগুলা। এরপরে দেখো তোমার অ্যালডিহাইড কিটোন মূলক, এগুলাতে দ্বিবন্ধন আছে। তাছাড়া আর কোনটাতে আছে? আর কিন্তু কোনটাতে নাই। তাহলে দ্বিবন্ধনযুক্ত প্রথম কার্যকরী মূলক যদি বলে তখন বলতে হবে অ্যালকিন, আর তারপরে যদি বলে তারপরে বলতে হবে কার্বনিল কম্পাউন্ড।
এইখানে এই যে তেল উৎপাদন করা হয়, সবাই কিন্তু তেল উৎপাদন করতে পারে না। এই যে তৈলাক্ত বলা আছে, এদের মেইনলি কার্বন 2 থেকে কার্বন 4, বিউটিন, প্রোপিন আর হচ্ছে ইথিন, এরা কিন্তু গ্যাসীয়। বাকি পরেরগুলো যদি বলো, কার্বন 5 থেকে কার্বন 15 পর্যন্ত এরা হচ্ছে তরল, আর বাদ বাকিগুলা একটু সলিড হয়ে থাকে। এমসিকিউ এর জন্য একটু মনে রাখতে পারো। এবার আসো এখানে, এই যেটার কথা বলছিলাম সেটা এখানে বলা আছে, দেখো সামান্য তো আগে পড়ানো হয়েছে, এটা আর এখন বলতেছি না কিছুই। এটা প্লাস্টিক, কৃত্রিম ও সুতা তৈরিতে এই অ্যালকিনটা সাধারণত আমরা ব্যবহার করতে পারি। এবার আসো অ্যালকিনের প্রস্তুতি, কতগুলো বলবো সেগুলো খুব ভালো করে পড়তে হবে। মেইনলি তোমাকে 3টা বিক্রিয়া খুব ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করা যাবে, অ্যালকাইল হ্যালাইড থেকে কি করে তৈরি করা যাবে, অ্যালকোহল নিরোধন প্রক্রিয়া কিভাবে করা যাবে। প্রথমে আসো অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। অ্যালকোহলের নিরোধন করে আমরা করতে পারি। নিরোধন করে কে, আগে আসো এইটাই, আগে আমরা এটা ক্লিয়ার হই। নিরোধন কে করতে পারে, নিরোধন করতে পারে হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। নিরোধন করতে পারে কি, সালফিউরিক অ্যাসিড। এখন এই জায়গায় কিন্তু বলছে প্রভাবকীয় নিরোধন, মানে প্রভাবক দিয়ে নিরোধন করতে হবে, ডিরেক্টলি নিরোধন কিন্তু না। ডিরেক্টলি নিরোধন আমরা করতে পারবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্বারা, কিন্তু প্রভাবকীয় নিরোধন বললে তুমি এখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডটা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারো। তাই সরাসরি অ্যালুমিনিয়াম অক্সাইড যদি তুমি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করাও, ডিরেক্টলি সে ওএইচ আয়নটা বের করে দিয়ে ওএইচ আয়ন যে কার্বনে ছিল ওই কার্বনটা এবং তার পাশের কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি করে দেয়। দেখো এই OH মূলক এই কার্বনে যুক্ত, এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে পাশের যে কার্বন তাদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি করে দিবে। এই OH যে কার্বনে যুক্ত সেই কার্বন এবং তার পাশের কার্বনের সাথে মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি করে দিবে, সেটাই। আর ওই OH মূলকটা কিন্তু তখন আর থাকবে না। এটাই হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। কিন্তু এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সালফিউরিক অ্যাসিড দিয়ে কিভাবে আমরা নিরোধন করতে পারবো। তাই অ্যালকোহল নিরোধন বললে সালফিউরিক অ্যাসিডের কথাটা মাথায় রাখবা। যখন অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে, সালফিউরিক অ্যাসিড কি করে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে পানি শোষণ করবে, এ পানি শোষণ করে, একটু মনে রাখো। তাহলে সে যদি পানি শোষণ করে তাহলে কি হবে, অ্যালকোহল থেকে পানি কমে যাবে। এক্সাম্পল দেখো, এখানে CH3CH2OH নিয়ে বলা হয়েছে, এখানে সালফিউরিক অ্যাসিড 100°C, যদি 100°C দেওয়া হয় এখানে, তাহলে এখান থেকে দেখো প্রথমে কি আসবে, ইথাইল হাইড্রোজেন সালফেট। প্রথমে এই সালফিউরিক অ্যাসিডটাকে তুমি ভাঙবা। তুমি যদি এখানে এভাবে লিখো কোনো সমস্যা হবে না, যে এইচ SO4H লিখো, এই হাইড্রোজেন পজিটিভ, SO4H এটাকে নেগেটিভ দাও। এখান থেকে তুমি যদি দিতে চাও, এই জায়গায় তুমি কি দিবা, OH আয়নটা টোটালি নেগেটিভ দিতে পারো। OH আয়নটাকে তুমি এখানে পানির সাথে বের করে দিতে পারো। বাকি বাকি থাকলো কি, CH3CH2 আর SO4H, মানে HSO4, এইটুকু যুক্ত হয়ে গেলে আমরা এখানে পাবো ইথাইল হাইড্রোজেন সালফেট। প্রথম কাজ হচ্ছে এটা, প্রথমে আমরা এখানে ইথাইল হাইড্রোজেন সালফেট পাবো। ওই ইথাইল হাইড্রোজেন সালফেটে পরবর্তীতে আমাদের একটু টেম্পারেচার বেশি দিতে হবে। 160°C টেম্পারেচার যদি দেওয়া হয়, তাহলে ওই এখান থেকে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখান থেকে একটা হাইড্রোজেন দিয়ে সালফিউরিক অ্যাসিডটা সে নিজে যেভাবে ছিল সেইভাবে বের হয়ে যায়, সালফিউরিক অ্যাসিডটা নিজে বের হয়ে যায়। পেট্রোলিয়াম থেকে এই প্রভাবগুলো একটু এমসিকিউ এর জন্য দেখে নিও। এটা পেট্রোলিয়াম থেকে কি করে আমরা অ্যালকিন তৈরি করবো, এমসিকিউ এর জন্য একটু দেখতে পারো, তত ইম্পর্টেন্ট না। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন পাবো, ওই অ্যালকিন পাবো, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে পাবো।
এখন দুইটা পদ্ধতিতে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে পেতে পারো, দুইটা পদ্ধতি থেকে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে পেতে পারো। তুমি যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের কথা চিন্তা করো, এখানে কি বলা আছে, বিউটাইল ব্রোমাইডের কথা বলা আছে, এখানে বিউটাইল ব্রোমাইডের কথা বলা আছে। দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে প্রভাবকের উপর ভিত্তি করে দুইটা প্রোডাক্ট আসে, খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, এইচএসসি এর জন্য তেমন ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এখানে আছে CH3 CH2Cl, একটাতে আমরা প্রভাবক হিসেবে দিলাম, একটাতে আমরা দুইটাতে দিতে হবে হচ্ছে ক্ষার দিতে হবে, CH3 CH2Cl, এটাতেও আমরা ক্ষার দিলাম। এই ক্ষারটা আমরা দিলাম হচ্ছে অ্যালকোহলীয় ক্ষার, আর এই ক্ষারটা দিলাম আমরা জলীয় ক্ষার। যখন তুমি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষার দিবা, জলীয় ক্ষার এখানে মনে রাখবা, জলীয় মানে কি জল, জল মানে কি পানি, সেইখান থেকে জল, যেখানে জল সেখান থেকে হবে হচ্ছে অ্যালকোহল, এটা একটু মনে রাখবা, যেখানে জল সেখান থেকে হবে কি অ্যালকোহল। তার মানে যদি অ্যালকোহলীয় ক্ষার নেওয়া হয়, যদি অ্যালকোহলীয় ক্ষার নেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো। অ্যালকোহলীয় ক্ষার নিলে আমরা সেখান থেকে কি পাবো, অ্যালকোহল পাবো। তাহলে যদি তুমি এখানে জলীয় ক্ষার নাও তাহলে কি হবে, জলীয় ক্ষার নিলে একটু খেয়াল করো, এইখানে একটা হাইড্রোজেন বেশি আছে না, একটা হাইড্রোজেন তুমি এখানে দিয়ে দিবা, এই হাইড্রোজেন এই OH নিয়ে পানি হয়ে বের হয়ে যাবে, OH নিয়ে পানি হয়ে এসে বের হয়ে যাবে। আর কি, আর এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম কি করবে, সে ক্লোরিনটাকে নিয়ে বের হয়ে যাবে, পটাশিয়ামটা এখান থেকে ক্লোরিন নিয়ে বের হয়ে যাবে। বাকি থাকলো একটা হাইড্রোজেন কমে গেছে, তার মানে মাঝখানে তুমি এখানে দ্বিবন্ধন দিতে পারতেছো, তখন এখান থেকে তাহলে CH2 ডাবল বন্ড, CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে একটা জিনিস কি মনে রাখতে হবে, যদি আমরা অ্যালকোহলীয় ক্ষার ইউজ করি অ্যালকাইল হ্যালাইডের সাথে, আমরা পাবো অ্যালকোহল, অ্যালকোহলীয় ইউজ করবা, পাবা তো অ্যালকোহল। এইটা কিন্তু গুলাই যাবে, আমি দেখো বলছি, তোমরা কিন্তু গোলাই ফেলবা, এটা গোলানো যাবে না, এইটা উল্টা করে ফেলছি কিন্তু আমি, কোনোভাবে এটা উল্টাবা না। এখানে আমি বাংলায় কিন্তু লিখে দিয়েছি জলীয়, জলীয় মানে কি অ্যাকুয়াস, যখন অ্যাকুয়াস ফর্মে থাকবে, জলীয় মানে জল, জল মানে অ্যালকোহল, সেখান থেকে তুমি অ্যালকোহল পাবা, মানে জলীয় অ্যালকোহলের সাথে অ্যালকাইল হ্যালাইড থাকলে অ্যালকোহল আসবে। খুব সুন্দর করে আমি আবার বলতেছি, এইবার লাস্ট, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষার দেওয়া হয় তাহলে অ্যালকিন আসবে, আর অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি জলীয় ক্ষার দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো। খুব ইম্পর্টেন্ট, কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটা বুঝলাম, এই দুইটা জিনিস আমরা বুঝলাম, এটা আমাদের কমপ্লিট। নেক্সট যদি একটু দেখো, এটাও ইম্পর্টেন্ট, অ্যালকাইন থেকে খুব ইম্পর্টেন্ট, এটা অ্যালকাইন থেকে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকিন তুমি এটা দুই ভাবে করতে পারো, শুধু এটা দিয়ে না, আমরা এর আগেও কিন্তু পড়ছি, আমরা অ্যালকেন প্রস্তুতি পড়ছি না, অ্যালকেন প্রস্তুতি কিন্তু পড়ছি, এটা ইম্পর্টেন্ট, একটু একটু ইম্পর্টেন্ট। দেখো, এইখানে যেটা আছে আমি এটা একটু পরে বলি, তার আগে আমরা আগে যেটা শিখছি সেটা নিয়ে আমি একটু বলি। এর আগে আমরা কি শিখছি, ধরো CH ট্রিপল বন্ড CH, এই ইথাইন, ইথাইনের সাথে যদি আমরা বলছি না দ্বিবন্ধন ত্রিবন্ধন ভাঙতে গেলে আমাদের সেখানে হাইড্রোজেন সংযোজন করতে হবে, আর হাইড্রোজেন সংযোজন যদি করতে হয় সেখানে আমরা কি করব, সেখানে আমরা নিকেল প্রভাবক ব্যবহার করি সাধারণত, নিকেল 180°C তাপমাত্রা। যখন এটা করব তখন কি হবে, প্রথমে একটা বন্ধন ভাঙবে, যেহেতু আমরা একটা হাইড্রোজেন নিয়েছি, তাহলে আমরা এখানে কি পাবো, CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। এই যে CH2 ডাবল বন্ড CH2,
এইটা আবার কি করবে, ওই সেম নিকেল প্রভাবক 180°C এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। সেম কাজ করবে সে। তার মানে আমাদের এরপর কি আর ভাঙবে? আর কিন্তু নাই। দেখো আর কি নাই এখানে, আর কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, যার জন্য এটা আর ভাঙবে না। তার মানে এখানে স্টেপ হচ্ছে কয়টা? দুইটা স্টেপ হচ্ছে, দুইটাতে ফলো করতে হচ্ছে আমার অ্যালকেন হতে। কিন্তু আমার তো দরকার অ্যালকিন, দরকার কি, দরকার হচ্ছে অ্যালকিন। কিন্তু দেখা যাচ্ছে কি, অ্যালকাইনের সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো নিকেল এবং নিকেল প্রভাবক নাও, অ্যালকাইনের সাথে যদি তুমি নিকেল প্রভাবক নাও, তাহলে সেখান থেকে তুমি অ্যালকিন পেয়ে যাচ্ছ, ওই অ্যালকিন পাচ্ছ। অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেন সংযোজনের সময় নিকেল প্রভাবক নেওয়া হয়, তাহলে তুমি অ্যালকেন পাবা, অ্যালকিন তুমি পাবা না। কেন পাবা না? কারণ এই নিকেল প্রভাবক নিলে এই প্রভাবকটা বন্ধ করা যায় না, প্রভাবকের কাজ সে করতেই থাকে। এই জন্য সে যতক্ষণ দ্বিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, পাইবন্ধন থাকবে, ততক্ষণ সে ভাঙতে থাকবে। কিন্তু তোমার দরকার অ্যালকিন, সেজন্য কি করতে হবে, তোমার এমন কোন একটা প্রভাবক নিতে হবে যেন সে একটা ধাপ গিয়ে থামিয়ে দেয়। কারণ আমার দরকার তো এইটা, এই ধাপটাতেই থামাই দেবে কে, যদি তুমি এইটার পরিবর্তে প্লাডিয়াম বেরিয়াম সালফেট নাও, তখন একটা স্টেপস হবে। মানে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হবে ঠিকই, কিন্তু অ্যালকিন থেকে আর অ্যালকেন আসবে না, কারণ প্লাডিয়াম বেরিয়াম সালফেট প্রভাবক বিশ হিসেবে কাজ করে। এই কথাটা এখানে বলা আছে, দেখো। প্লাডিয়াম বেরিয়াম সালফেট মিশ্র প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন ও হাইড্রোজেন গ্যাসের সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন তৈরি হবে। এই ক্ষেত্রে বেরিয়াম সালফেট প্যালাডিয়ামের সাথে প্রভাবক বিশ হিসেবে কাজ করবে। এই জন্য প্রথম ধাপে অ্যালকিন পাবো, কিন্তু অ্যালকেন আর পাবো না। এই সেটাই এখানে বলছে। এবার আসো অ্যালকিনের বিক্রিয়া যদি আমরা দেখি, তা বিক্রিয়া যদি বলা হয়, তা অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে আছে শনাক্তকারী বিক্রিয়া আছে, এই শনাক্ত বলতেছি, সংযোজন বিক্রিয়া আছে, তারপরে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম অ্যালকেনের বিক্রিয়া আছে। মেইনলি আমরা মার্কোনিকভের রুলস গুলাই শিখতে চাই, মার্কোনিকভ, বিপরীত মার্কোনিকভের নিয়মগুলা। তাহলে আমরা যদি অ্যালকেনের বিক্রিয়াগুলো নিয়ে কথা বলি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে কি বললাম, মার্কোনিকভ রুলস এবং বিপরীত মার্কোনিকভ নীতি। সৃজনশীলের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ঠিক তেমনই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে বিক্রিয়া পড়ার আগে আমরা কতগুলো জিনিস নিয়ে একটু কথা বলি। একটু খেয়াল করো, অ্যালকেনের বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে প্রথমে আছে কি সংযোজন অথবা জোট বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া বা জোট বিক্রিয়া। এই জিনিসটা আবার কেমন, ধরো CH2CH2 এটা একটা অ্যালকিন, এটার সাথে আমরা হাইড্রোজেন দিলাম, তাহলে এখান থেকে কি হবে, CH3CH3 কি হয়, এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে সেখানে আমাদের দুই পাশে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। এখানে তুমি হাইড্রোজেনের পরিবর্তে তুমি ক্লোরিনও দিতে পারো। যখন ক্লোরিন দিবা তখন কি হবে, এখানে এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। ক্লোরিনের পরিবর্তে তুমি এখানে যদি হাইড্রোজেন ব্রোমাইড দাও, একটাতে হাইড্রোজেন যুক্ত হবে, একটাতে ব্রোমিন যুক্ত হবে। এখন কথা হচ্ছে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, সেটার উপর ভিত্তি করে আমাদের মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি আসে। যাই হোক, ওটা আমরা পরে বলি। তাহলে ব্রোমিনটা তুমি এখানে যুক্ত করে দিতে পারো, এটাই হবে সংযোজন বিক্রিয়া। CH2 CH CH3, যেকোনো একটা কার্বন দিতে, এইখানে দেখো যেহেতু দুইটা কার্বন আছে, যেকোনো একটা কার্বনে তুমি হাইড্রোজেন দিতে পারো, যেকোনো একটা কার্বনে ব্রোমিন দিতে পারো, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। তাহলে CH3 CH2 বিআর আসতেছে এখানে। এখন এই জায়গায় এই অ্যালকিনের পরিবর্তে তুমি যদি তিন কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন নাও, যেমন CH3 CH2 ডাবল বন্ড
CH2 একটা বেশি হয়ে গেছে, এখানে একটু কমাতে হবে। এইটা থাকবে না আমাদের, এইটা যদি না থাকে, এইটা কি, এইখানে যদি আমরা হাইড্রোজেন বোরোমাইড দিই, এই জায়গাটাতে আমাদের কি হবে একটু খেয়াল করতে হবে। এখানে দেখো দ্বিবন্ধন যুক্ত কার্বন দুইটাতে হাইড্রোজেন সংখ্যা কিন্তু সেম না, হাইড্রোজেন সংখ্যা এখানে আলাদা আলাদা। হাইড্রোজেন সংখ্যা যদি আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সংযোজন নীতি খাটবে না। সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে মার্কোনিকভ নীতি ও বিপরীত মার্কোনিকভ নীতি, দুইটা রুলস আমাদের আসবে। মানে অপ্রতিসম কার্বন এবং অপ্রতিসম বিকারক যদি থাকে, দেখো অপ্রতিসম বলতে আমি কি বোঝাচ্ছি আর প্রতিসম বলতে কি বোঝাচ্ছি, এইটা আমি আগে একটু ক্লিয়ার করি। এই যে আমরা হাইড্রোজেন বললাম H2, তুমি যদি এটাকে দেখো তাহলে কি হয়, এটা এরকম না। তুমি যদি ক্লোরিন বলো তাহলে এটা কি, দুইটাই তো ক্লোরিন। কিন্তু তুমি যদি HBr বলো সেক্ষেত্রে কি তুমি দুইটা ক্লোরিন পাচ্ছ, একটা হাইড্রোজেন একটা বোরোমিন পাচ্ছ। আর এই দুইটা ভিন্ন হয়ে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে অপ্রতিসম। আর দুইটা সমান হয়ে গেলে, দুই সাইডে সেম থাকলে সেটাকে আমরা প্রতিসম বলি। তো এটা গেল অপ্রতিসম বা প্রতিসম বিকারকের কথাটা। এবার আসো অপ্রতিসম অ্যালকেন। অপ্রতিসম অ্যালকেন, অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে কি ঘটবে এখানে, দেখো ধরো CH3 বন্ড সি ডাবল বন্ড, যেটা আমি একটু আগে বলছিলাম সেটা নিয়ে যদি কথা বলি, এটা না CH ডাবল বন্ড CH2, একটু খেয়াল করো তো, দ্বিবন্ধনের উভয় পাশে যে দুইটা কার্বন আছে দুইটাতে কি তোমার হাইড্রোজেন সংখ্যা সেম না, বাম পাশে যে কার্বনটা আছে সেখানে হাইড্রোজেন হচ্ছে তোমার একটা, ডান পাশে হাইড্রোজেন দুইটা। তাহলে মনে রাখতে হবে দ্বিবন্ধনের উভয় পাশে, আবারও বলতেছি দ্বিবন্ধনের উভয় পাশে যদি হাইড্রোজেন সংখ্যা সেম থাকে তাহলে প্রতিসম, না হলে অপ্রতিসম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে অপ্রতিসম, যখনই অপ্রতিসম অ্যালকিন আসবে তখনই আমার মার্কোনিকভ নীতি অথবা বিপরীত মার্কোনিকভ নীতি অথবা আমরা যেটাকে বলি খারাসের নীতি সেটা চলে আসবে। কথাটা ভালো করে মাথায় সেট করে রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এখন মার্কোনিকভ নীতি এবং বিপরীত মার্কোনিকভ নীতিটা দেখে ফেলবো। এখানে কি ওগুলো আছে, ওগুলা এখানে আলাদা করে বলা নাই, আমি এইখানে দেখাই দিই তোমাদের, যেহেতু অ্যালকেনের টপিকে আসতেছে, এটা আলাদা করে আমাদের আর পড়ার প্রয়োজন নাই, এখানে আমরা দেখে ফেলি। মার্কোনিকভ নীতি, তাহলে এই মার্কোনিকভ নীতিটা কি হবে, এখন সবার আগে আমি একটু বলে রাখি মার্কোনিকভ নীতি তোমার কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসরণ করবে। আমরা কার্বোক্যাটায়ন পড়ছিলাম মনে আছে, সেই কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসরণ করবে। এমসিকিউ যেটা আসতে পারে একটু মনে রাখবা, একটু মনে রাখবা। ক্রিয়া কৌশলটাই আমি দেখাবো এটা কিভাবে আসে, ক্রিয়া কৌশলও আসতে পারে, ক্রিয়া কৌশলও আসতে পারে। তাহলে এখানে মার্কোনিকভ নীতিটা কি ছিল, অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক। আমি লিখতেছি না, মনে রাখবা। অপ্রতিসম অ্যালকিন কি বললাম, অপ্রতিসম বিকারক কি বললাম, যখন এই দুইটা থাকবে তখন ধনাত্মক অংশ সংযুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেইখানে। এটা হচ্ছে বইয়ের রুলস। এটা কি বইয়ের রুলস, কি বললাম, ধনাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে, বিষয়টা ক্লিয়ার হবে। ধরো আমরা একটা অ্যালকিন নিলাম, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার সাথে এটা কি অপ্রতিসম না, কারণ দেখো দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন দুইটাতে হাইড্রোজেন সংখ্যা আলাদা। এটার সাথে আমরা অপ্রতিসম বিকারক একটা হাইড্রোজেন বোরোমাইড নিলাম, দুইটাই অপ্রতিসম, দুইটা অপ্রতিসম। এখন এই যে অপ্রতিসম বিকারক, এখানে হাইড্রোজেন পজিটিভ বোরোমিন নেগেটিভ, কি বললাম, এর পজিটিভ অংশটা, বিকারকের পজিটিভ অংশটা বা ধনাত্মক অংশটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, মানে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনে হাইড্রোজেন বেশি, সেজন্য এই হাইড্রোজেনটা এই জায়গাটাতে যুক্ত হবে। ওখানে যদি যুক্ত হয় তাহলে কি হবে, CH3 বন্ড CH, তাহলে বাকি যে কার্বনটাতে আছে সেখানটায় কি হবে, তার আগে আরেকটা জিনিস ঘটবে, এখানে দুইটা ভেঙে যাবে।
এই দুইটা বন্ধন, এই একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা ইলেকট্রন সৃষ্টি হবে। দুইটা ইলেকট্রন সৃষ্টি হবেই বলে তো এখানে একটা হাইড্রোজেন আর একটা বোরমিন যুক্ত হতে পারবে। তাহলে এই জায়গাটাতে কি যুক্ত হবে? এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায় বাকি থেকে বোরমিন, তাহলে সেই বোরমিনটা এখানে আসবে। এইটা এইটার মধ্যে এইটা তোমার 90% হবে, আর বাকি আরেকটা হতে পারে, বাকি তোমার আরেকটা হতে পারে। কি হতে পারে? জোর করে এই বোরমিনটাকে তুমি এখানে দিতে পারো আর হাইড্রোজেনটাকে এখানে দিতে পারো, তখন কি আসবে? CH3 CH2 CH2Br। এইটা হবে 10%, এটা হবে 10%। কেন এমন হয়? এইটা আসতে হবে, কেন আমরা এইটাকে প্রাধান্য বেশি দিলাম, 90% করলাম, কেন এটাকে 10% করলাম? কোশ্চেন এসে যায় না? কোশ্চেন আসে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এখন পজিটিভ নেগেটিভ অত কিছু না মাথায় থাকলে মনে রাখবে এমসিকিউ এর জন্য যে মার্কোনিকাম নীতি কি হবে, যা যে কার্বনের হাইড্রোজেন বেশি তার সাথে হাইড্রোজেন যুক্ত করব, তাহলে সেটা হবে আমার মেইন প্রোডাক্ট। দেখো এখানে H2 ছিল, তার সাথে হাইড্রোজেন যুক্ত করছি, যুক্ত করে CH3 আসছে, সেটা এখানে আছে, এই জন্য এটা মেইন প্রোডাক্ট হচ্ছে। তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া, যার বেশি হাইড্রোজেন আসে সেখানে তুমি হাইড্রোজেন যুক্ত করে দিবা, এটাই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। এখন আসো, কেন আমার এইটাকে আমরা মেইন প্রোডাক্ট বলবো, সেটার জন্য আমাকে দেখতে হবে এটার মেকানিজমটা কি, ক্রিয়া কৌশলটা কি। সৃজনশীলে এটাও কিন্তু আসে সাধারণত, এই যে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন ওগুলা ছাড়াও এই ক্রিয়া কৌশলও সাধারণত পরীক্ষায় চলে আসে, দেখা গেছে আসতে। এটা আমরা এখন একটু শিখি। আমরা কিন্তু বোধহয় বলেই নিয়েছি এটা হচ্ছে আমার কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসরণ করবে। কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসরণ করবে, কিভাবে কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসরণ করবে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, প্রথমে কি ছিল? CH3 CH ডাবল বন্ড CH2 ছিল এখানে। তাহলে এই যে বন্ডটা ছিল সেই বন্ডটাকে আমরা ভাঙলাম, ভাঙলে একটা পজিটিভ আর এই পাশে নেগেটিভ। কোন পাশে পজিটিভ কোন পাশে নেগেটিভ সৃষ্টি হবে এটা নিয়ে মনে হয় না আমার এখন বলার কিছু আছে। এটা নিয়ে ডিটেলস কিন্তু আলাদা একটা ক্লাস নিয়েছিলাম, কোনটাকে তুমি পজিটিভ দিবা কোনটাকে তুমি নেগেটিভ দিবা। দ্বিবন্ধনযুক্ত ত্রিবন্ধনযুক্ত, মেইনলি তো দ্বিবন্ধনযুক্তের ক্ষেত্রে যে পাশে হাইড্রোজেন বেশি তাকে আমরা নেগেটিভ দিব, যে পাশে হাইড্রোজেন কম তাকে আমরা পজিটিভ দিই সাধারণত। এটার সাথে ছিল আমার একটা বিকারক HBr, তাহলে HBr টা আমি না লিখে টোটাল আমি হাইড্রোজেন আয়নটা লিখলাম, কারণ হাইড্রোজেন আয়নটা পজিটিভ। তখন এখানে কি ঘটে দেখো, এখানে কি স্বাভাবিকভাবে কি ঘটবে, এখানে পজিটিভটা নেগেটিভের সাথে যুক্ত হবে, এছাড়া কিছু করার আছে? CH3 CH এখানে ছিল পজিটিভ, পজিটিভ কার্বনের মাথায় দিয়ে দাও, বাকি এই কার্বনে এসে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাচ্ছে। CH3 কত ডিগ্রি? 2 ডিগ্রি না? দেখো আয়ন যেখানে সেই কার্বনটা দুইজনের সাথে যুক্ত, তাহলে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি। এখন এটার সাথে যদি তুমি কোনো নেগেটিভ আয়ন যুক্ত করো, নেগেটিভ আয়ন বলতে আমরা HBr এর বোরোমিন আয়নকে যদি এখানে যুক্ত করি, সেই বোরোমিন আয়ন কি এই পজিটিভ যুক্ত হয় না? এই বোরোমিন আয়নটাই পজিটিভ অংশে এসে তাই যুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল না? আমার কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল না? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু তৈরি হয়েছিল। এখন তুমি জোর করে এইটাকে পজিটিভ আর এটাকে নেগেটিভ যদি করে দাও, তখন কি ঘটে? CH3 নেগেটিভ, এখানে CH3 পজিটিভ যদি দাও, এই হাইড্রোজেন আয়ন যদি ওখানে যুক্ত করো, তখন কি হয়ে যাবে? এখানে পজিটিভিটি না, তো পজিটিভিটির জায়গায় নেগেটিভ আয়নে কি এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে না? CH3 এখানে CH, তখন এখানে CH2 হয়ে যাবে, এখানে CH2 থাকবে, প্লাস থাকবে। তাহলে এটা তখন কি হয়ে যাচ্ছে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা কার্বোক্যাটায়নে কি পড়ছিলাম? কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি পড়ছিলাম? মনে আছে? কার্বোক্যাটায়নের সক্রিয়তায় আমরা পড়ছিলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা সবথেকে বেশি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, এরপরে হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা। তাহলে এখানে হিসেব করে কি দেখতে পাচ্ছি আমরা? 2 ডিগ্রি আর 1 ডিগ্রি আছে কোশ্চেনে, তো 2 ডিগ্রি যেহেতু সক্রিয়তা বেশি, সেজন্য 2 ডিগ্রির প্রাধান্যটা আমরা বেশি দিয়ে 90% করে রাখি। এটাই ছিল তোমার খারাসের নীতি, এই খারাস বলতেছি মার্কোনিকভের নীতি। এবার আসে বিপরীত মার্কোনিকভ বা খারাসের নীতি আমরা বলি।
বিপরীত মার্কনিকবের নীতি বা খারাসের নীতি। এর আরো কতগুলো নাম আছে, একটা তো বললাম। বিপরীত মার্কনিকব, অ্যান্টি মার্কনিকব বা পারক্সাইড প্রভাবক নীতি। পারক্সাইড প্রভাবক নীতি কেন বলা হয়? কারণ এখানে আমরা পারক্সাইড ব্যবহার করব। এখানে যেমন তুমি এই মার্কনিকব নীতিতে হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করো, সেখানে তার পরিবর্তে আমরা পারক্সাইড ব্যবহার করে থাকি। এখানে উল্টা। দেখো, মার্কভ নিকভ নীতিতে আমি বলেছি যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো তাহলে সেটা হবে আমাদের মেইন প্রোডাক্ট। কিন্তু খারাসের নীতি ঠিক তার বিপরীত। যে পাশে হাইড্রোজেন বেশি থাকবে সেইখানে যদি তুমি যুক্ত করো তাহলে সেটা হবে লেস প্রোডাক্ট। সেটা হবে কি? লেস প্রোডাক্ট। যেমন আমরা ওই অ্যালকিনটাই নিই, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। এতটুকু থাকলে কিন্তু তোমার মার্কভ নীতি হয়ে যাচ্ছে। কিন্তু এক্সট্রা তোমার যদি এইটা দেওয়া থাকে H2O2 অথবা R2O2, এই জিনিসটা যদি তোমার দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে খারাসের নীতি। এতটুকু জিনিস দেখেই বুঝতে হবে কি এটা খারাসের নীতি। তাহলে খারাসের নীতিতে কি হবে? প্রথমে তুমি তো এখানে দুইটা জিনিসই করবা, একবার কি করবা, হাইড্রোজেনটা তুমি মাঝখানে যুক্ত করবা আর একবার ব্রোমিনটা মাঝখানে যুক্ত করবা। আগে এটা করে নিবা। CH3 CH, এখানে আমরা ব্রোমিন দিতে পারি। তারপরে এখানে আমরা কি, এখানে আমরা CH3 দিতে পারি। আর কি করতে পারি? CH3 CH2 CH2Br, এই দুইটা পেতে পারি। তো দেখো, এই হাইড্রোজেনটা তুমি যদি এইখানে যুক্ত করো তখন সেটা হবে মেইন প্রোডাক্ট। তাহলে সেটা যুক্ত করে এটা আসছে না? দেখো তো, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত করতে হবে, কারণ এই পাশে হাইড্রোজেন কম। এখানে যুক্ত করলে যেটা আসতেছে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত করলে CH2 আসবে, CH ছিল আর একটা যুক্ত করলে CH2 আসবে। তার মানে এইটাই হবে তোমার মেইন প্রোডাক্ট এবং এইটাই হবে 90%। বইয়ে বলা আছে কি 99%। এটা তুমি 10% বলবা বা 1% বলবা, মানে মেইন কথা এইটা হবে কম আর এটা হবে মেইন প্রোডাক্ট আমার, এইটা মনে রাখতে হবে। মেকানিজম কি? সবকিছুরই মেকানিজম কিন্তু আসতে পারে। তাহলে এটার মেকানিজমটা একটু বলে নিই। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করবে। আগেরটা ছিল কার্বোক্যাটায়ন, আর এটা কি? এটা তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করবে। যেমন প্রথমে দেখো, এই যে HBr ছিল, হাইড্রোজেন ব্রোমাইড যেটা ছিল, এই হাইড্রোজেন ব্রোমাইড থেকে তুমি কি পাবা? হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল পাবা আর ব্রোমিন ফ্রি রেডিক্যাল পাবা। হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল। আরেকটা জিনিস ছিল H2O2 পারক্সাইড। এই পারক্সাইড থেকে তুমি কি পাবা? হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল আর একটা হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল। দুইটা হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল পাইছো। এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, সেইটা CH3 বন্ড CH বন্ড CH2, এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল কোথায় যুক্ত হবে? মেইনলি যেখানে বেশি হাইড্রোজেন থাকবে সেইখানে যুক্ত হওয়ার কথা। এটা একটা হবে। আরেকটা কি হবে? এখানে হবে। এটা একটা ফ্রি রেডিক্যাল, এটা একটা ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবার আসে ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। সক্রিয়তা দেখতে হবে না? আমি আগের মনে হয় সক্রিয়তা বলছিলাম না কার্বোক্যাটায়নের? কার্বোক্যাটায়নের সক্রিয়তা দেখতে হবে আর ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব দেখতে হবে।
কার স্থায়িত্ব বেশি? 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। 1 ডিগ্রির যেহেতু স্থায়িত্ব বেশি এখানে, 1 ডিগ্রির যেহেতু স্থায়িত্ব বেশি, সেই জন্য তুমি না, 1 ডিগ্রির স্থায়িত্ব সব থেকে কম। কি বলছি এখানে? 1 ডিগ্রির স্থায়িত্ব সব থেকে কম। আর যদি তুমি সক্রিয়তা বলো, সক্রিয়তা দিয়েও বলা যায়, স্থায়িত্ব দিয়ে বলা যায়। শুধুমাত্র সক্রিয়তা এমন না, বা স্থায়িত্ব এমন না। স্থায়িত্ব সক্রিয়তার দিক থেকে দেখতে গেলে 1 আর 2 এর মধ্যে 1 ডিগ্রি এর সক্রিয়তা বেশি, 1 ডিগ্রি এর সক্রিয়তাটা একটু বেশি। তো এইটা 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2 ডিগ্রি। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি কি করে আইডেন্টিফাই করবে? এইটাই তো কোশ্চেন আসে না? সহজ কথা, দেখো ফ্রি রেডিক্যাল যেখানে থাকবে, ওই ফ্রি রেডিক্যালটা দেখবা, ফ্রি রেডিক্যাল যে কার্বনে যুক্ত সেটা কতজনের সাথে যুক্ত সেটা দেখবা। তাহলে ফ্রি রেডিক্যাল এখানে একজনের সাথে যুক্ত না, এই জন্য এটা হবে 1 ডিগ্রি, আর এখানে দেখো এটা 2 জনের সাথে যুক্ত আছে, এজন্য 2 ডিগ্রি। সক্রিয়তা কি দেখছো? 2 ডিগ্রি এর বেশি। আর 1 ডিগ্রি এর সক্রিয়তা বেশি, 2 ডিগ্রি এর সক্রিয়তা কম। একটু যদি উপরে খেয়াল করো, এখানে আমরা কাকে দিছিলাম দেখো, আমরা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালকে সক্রিয়তা কিন্তু এই পার্সেন্টেজটা বেশি দিয়েছি। কিন্তু তুমি যখন মার্কোনিকা পড়ছো তখন কারটা বেশি দিছিলে? এটা কত ডিগ্রি? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল না এটা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা বেশি ছিল, সেজন্য তার পার্সেন্টেজটা বেশি ছিল। কিন্তু ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে 1 ডিগ্রি এর সক্রিয়তা বেশি কিন্তু স্থায়িত্ব কম। 2 ডিগ্রি এর তুমি একটা মনে রাখো, দুইটা গেলে গোলাই যাবে। তুমি স্থায়িত্বটা দিয়েই মনে রাখো, বা সক্রিয়তা দিয়েই মনে রাখো। তুমি যদি সক্রিয়তা দিয়ে বলতে চাও, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা যদি বলতে চাও, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা কি হবে? ফ্রি রেডিক্যালের সক্রিয়তা কি হবে? 1 ডিগ্রি এর বেশি, 2 ডিগ্রি এর, তারপর 3 ডিগ্রি এর। তাহলে এই দুইটার মধ্যে যার সক্রিয়তা কম তার পার্সেন্টেজটা বেশি হবে। তাহলে 1 আর 2 এর মধ্যে 2 এর যেহেতু তোমার সক্রিয়তা কম, তার মানে কি স্থায়িত্ব বেশি? যার স্থায়িত্ব বেশি তার পার্সেন্টেজটা বেশি হবে। তার মানে এইটাই হবে তোমার 90%, যেটা উপরে ছিল। আশা করি এটা একটু হলেও বোঝা গেছে।